শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক সুকান্ত দাসের কাহিনী এলোকেশী। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে এলোকেশী। কে ঘরের মধ্যে? কে ঢুকেছে ঘরের মধ্যে? বিপিন ভয় ভয় তাকায় ঘরের চারপাশে। ঘুমোবার সময় একটা অল্প পাওয়ারের জিরো লাইট জেলে ঘুমিয়েছিল সে। সেটাও কখন যেন বন্ধ হয়ে গেছে। রাতের দিকে মাঝে মাঝে এদিকে লোডশেডিং হয়, সেই কারণেই মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানটাও বন্ধ হয়ে গেছে। গরমে গোটা শরীর ঘামে ভিজে গেছে। তবুও বিপিনের ঘুম ভাঙে না। তার ঘুম বেশ গভীর। একবার ঘুমিয়ে পড়লে ভূমিকম্প হয়ে গেলেও সে জাগবে না। কিন্তু ওই শব্দটায় সে উঠে পড়েছে। এমন একটা অদ্ভুত মতো শব্দ হলো যে মনে হলো যেন কেউ ফরফর করে কিছু একটা ছিঁড়ে ফেলছে। পাতলা কাপড় দুহাতে টেনে ছিঁড়ে ফেললে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ। কিন্তু বিপিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গিয়েছিল। বিপিন বিছানার উপর উঠে বসে আর একবার শব্দটা শোনার জন্য অপেক্ষা করে কিছুক্ষণ। তারপরে মনে করে স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে হয়তো সে শব্দটা শুনেছে। এমন একটা স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্ন দেখেছি বলেও তো মনে হচ্ছে না। শব্দটা যেন স্পষ্ট শুনতে পেলাম। ঠিক তখনই আবার সেই শব্দটা হলো। কাপড় ছেঁড়ার মতো শব্দ হলো। শব্দটা বিপিনের কানে এসে ধাক্কা দেয়। বিপিন চমকে ওঠে। মাথার পেছনের দিক থেকে শব্দটা আসছে, যেখানে তার আলমারিটা রাখা রয়েছে ঠিক সেখান থেকে। সেদিকে তাকাতেই মনে হয় একটা কালো বেড়াল যেন তার ঘরের জানলাটার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। দুটো হলদে চোখের সাথে একটা অদ্ভুত শব্দে ঘরটা ভরে ওঠে। একটা ভয় যেন বিপিনের গোটা শরীর থেকে হঠাৎ করেই নিচের দিকে নেমে যায়। তাহলে এই বেড়ালটাই বোধহয় জামা কাপড় নিয়ে টানাটানি করছে। বিছানা থেকে নেমে হুস হুস করে বেড়ালটাকে তাড়াতে যায় বিপিন। বিড়ালটাও ছুটে কোথায় চলে যায়। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরের অল্প পাওয়ারের আলোটা জ্বলে ওঠে। আর সেই আলোয় বিপিন দেখতে পায় ঘরের জানলাটার ঠিক একপাশে একটা কালো ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে আছে। ওখানেই তার আয়নাটার দিকে তাকাতেই বুঝতে পারে তার সামনে কিছু একটা আছে। আয়নার কাঁচের উপরে হাতের নখ দিয়ে ঘষলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দ হচ্ছে। এবার বিপিন আবার ভয় পায়। ভীত গলায় বলে ওঠে, কে কে তুমি? বন্ধ ঘরের মধ্যে তুমি এলে কি করে? কোনো উত্তর নেই। একভাবে কাঁচের গায়ে আঙুল ঘষা শব্দটা হয়ে চলেছে। বিপিন অন্ধকারে ভালোভাবে দেখতে পারছিল না। এখন যেন মনে হলো জ্বলতে থাকা নীল আলোতেও সে ভালোভাবে সেই ছায়া মূর্তিটাকে দেখতে পাচ্ছে। না, তবে ছায়াটা কিন্তু বেশ বড় নয়। একটা বাচ্চার মতো কেউ দাঁড়িয়ে আছে। ছায়াটা দেখে মনে হলো বয়স 16-17 বেশি হবে না। এবার বোঝা গেল আয়নাটার দিকে মুখ করে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে।
বিপিন ক্রমে ক্রমে বিছানার দিকে সরে যেতে লাগল। পেছনের দিকে যেতে যেতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখান থেকে আয়নার দিকটা ভালোভাবে তার চোখে পড়ে। আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল সে। এটা সে কি দেখতে পাচ্ছে? হ্যাঁ, একটা মানুষের মুখ। যতদূর দেখে মনে হচ্ছে একটা মেয়ের মুখ, কিন্তু তার মাথায় একটাও চুল নেই। গোটা মাথাটা ন্যাড়া, দুটো চোখ লাল টকটক করছে, আর সেই লাল টকটকে দুটো চোখে যেন আয়নার ভেতর দিয়ে একভাবে দেখে চলেছে ব্যালকনির দিকে। তার মুখের দুপাশের শিরাগুলো যেন বাইরে বেরিয়ে এসেছে। গোটা মুখ নীল হয়ে গেছে, আর সেই মুখে একটা উজ্জ্বল অদ্ভুত আভা খেলা করছে। সেই আভাতেই আয়নার মধ্যে তার মুখটা দেখতে পেয়েছিল বিপিন। ছায়ামূর্তি এবার নিজের হাত তুলল আয়নার দিকে, আবার নিজের নখগুলো আয়নাতে ঘষতে লাগলো। কিন্তু এত বড় নখ কি কোনো মানুষের হতে পারে? দূর থেকে হলেও বিপিনের মনে হলো হাতের লম্বা লম্বা নখগুলো যেন সে স্পষ্টভাবে দেখতে পেয়েছে। প্রথম প্রশ্নের উত্তর সে জোগাড় করতে পারেনি। বন্ধ ঘরের মধ্যে ও এলো কি করে? কোনো রকমে কাঁপা কাঁপা গলায় আবার প্রশ্ন করল বিপিন, তুমি কে? এখানে এসেছো কেন? কে তুমি? আবার কোনো শব্দ নেই। বিপিনের পেছনের দিকে জানলাটা দড়াম করে খুলে যায়। সঙ্গে সঙ্গে বাইরের প্রবল ঝড়ের মধ্যে একটা হাওয়া ঘরের ভেতরে এসে ঢোকে। তাতেই বিপিন মুহূর্তের জন্য কেমন চমকে উঠেছিল। তারপর সামনের দিকে তাকাতেই দেখতে পায় ঘরের মধ্যে কেউ কোথাও নেই। ছায়াতে শুধু নিজের অবয়বটুকু দেখা যাচ্ছে, আর কোথাও কেউ নেই। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে থাকে শুধু। তারপর ছুটে যায় ঘরের সুইচ বোর্ডের দিকে। আলোর সুইচটা টিপতেই আলোয় ভরে ওঠে ঘরটা। কাঁপতে কাঁপতে ধপ করে বিছানার ওপরে এসে সে বসে পড়ে। একবার ভাবল চিৎকার করে আশেপাশে সবাইকে ডাকবে, কিন্তু তাতেই বা লাভ কি হবে? ঘরের মধ্যে তো কিছুই নেই, সে দেখাবে কি? একটু আগে জামা কাপড় ছিঁড়ে ফেলার একটা শব্দ শুনতে পেয়েছিল সে। বিপিন কোনো রকমে বিছানার এক প্রান্তে উঠে এসে জামা কাপড়ের দিকে তাকায়। সব কটা জামা কাপড় অক্ষত রয়েছে, কোথাও কোনো ছেঁড়া নেই। তাহলে ব্যাপারটা কি হলো? এতক্ষণ ধরে সে যা দেখল তা কি চোখের ভুল? এখানে যে ভূত আছে সে কথা তো সে কখনো শোনেনি। এত বড় একটা বাড়ি, এত লোকজন রয়েছে, তারা কখনো কোথাও ভয় পায়নি। রাতের বেলা মাঝে মাঝে তো নেশা করে রতন বাড়িতে ফেরে, মাঝে মাঝে নেশার ঘোরে ঘরে ঢুকতে পারে না, ব্যালকনির কাছে পড়ে থাকে। বাড়ির ম্যানেজার রথিকান্ত বাবু, সে এত বছর ধরে এখানে রয়েছে, তার সমস্ত মাথার চুল এই বাড়িতে থাকতে থাকতে সাদা হয়ে গেছে, সে তো কখনো কিছু বলেনি। তাহলে তাড়াতাড়ি ছোট্ট বাথরুমটার দিকে এগিয়ে যায় সে। বালতিতে জল তোলাই আছে, সেই জলে কোনো রকমে হাত মুখ ধুয়ে নিয়ে গামছায় মুখ মুছতে মুছতে বেরিয়ে আসতে যাবে, এমন সময় দেখতে পায় বাথরুমে যে বালতিটার জল থেকে সে একটু আগেই হাত মুখ ধুলো, সেই বালতিটার পাশে কেউ একজন বসে রয়েছে। একটু আগে যে মুখটা সে আয়নায় দেখতে পেয়েছিল, এটা সেই মুখ। ঘরের সাদা আলোটা খানিকটা বাইরে এসে পড়েছে, আর সেই আলোয় মুখটা ভালোভাবে দেখা যায়। বিপিন কিন্তু আর নিজেকে সামলাতে পারে না। একটা চিৎকার করে বাইরে বেরিয়ে আসতে যেতেই নিচে জলের ওপর স্লিপ করে শক্ত মেঝের ওপর ছিটকে গিয়ে পড়ল। তারপর তার চারপাশে সব অন্ধকার হয়ে আসে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে আবিষ্কার করল নিজের ঘরের বিছানায়। আর ঘরের বাইরে দু একজন লোক রয়েছে। ঘরের মধ্যে একজন ডাক্তার, কেউ রথিকান্তবাবুকে কিছু একটা যেন বলছে। বিপিন চোখ খুলে উঠে বসতেই ডাক্তারবাবু বলে উঠল, না বিপিন, ওই কাজটা করো না। বিছানা থেকে একদম ওঠার কোনো প্রয়োজন নেই। তোমার কোমরে বেশ চোট লেগেছে। আজকে কি কিছু হয়েছিল? বাথরুমের কাছে তুমি পড়েছিলে। বিপিন কাল রাতের কথাটা মনে করার চেষ্টা করল।
আর বালতির পাশে সেই বাচ্চা মেয়েটাকে বসে থাকার কথা মনে পড়তেই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রথিকান্তবাবু বলে উঠলেন, আরে ডাক্তার, এই এখন এসব কথা বলার কোনো দরকারই নেই। তুমি একটু বিশ্রাম করো, বুঝলে? আর তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে ডাক দিও, কেমন? ঘরের বাইরেও কয়েকজন ছিল। রথিকান্তবাবুর সাথে ডাক্তার কথা বলছে, ঠিক সেই সময় ঘরের ভেতরে এসে ঢুকল দীপু। দীপু বিপিনের চেয়ে বয়সে বেশ খানিকটা বড়, তাই বিপিন তাকে দীপুদা বলে ডাকে। দীপু কিন্তু বিছানার কাছে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিপিনের দিকে। তারপর আস্তে আস্তে বলল, ব্যাপারটা কি বলতো? তুই তো অকারণে ভয় পাওয়ার ছেলে না। কি হয়েছিল কাল রাতে? ততক্ষণে সবাই চলে গেছে। বিপিন বিছানার ওপর কোনো রকমে উঠে বসেছে। কোমরের কাছে যে ব্যথাটা তখন রয়েছে তা বিপিন ভালোই বুঝতে পারছিল। কাল রাতে আমার ঘরে কেউ এসেছিল দীপুদা। ঘরের ভেতরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। তার মাথায় চুল নেই, ন্যাড়া মাথা। আর তারপর বাথরুমে গিয়েও তাকে আমি ওই বালতির পাশটায় উবু হয়ে বসে থাকতে দেখেছিলাম। দীপু কিন্তু প্রথমেই হেসে উঠল, তারপর বলল, যারা সোনা ব্যবসায়ী তারা ঘুমিয়ে ঘুমিয়ে সোনার স্বপ্ন দেখে। তুই চুলের ব্যবসায়ী, তাই তুই ঘুমিয়ে ঘুমিয়ে চুলের স্বপ্ন দেখবি, সেটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু তা বলে ন্যাড়া মাথা, তাও আবার একটা মেয়ের। দীপুদা, মজা নয়, সত্যি বলছি। আমি সত্যি একটা মেয়ের মতো একজনকে দেখেছি আমার ঘরে। তারপর আবার বাথরুমে তাকে দেখেই তো ছুটে পালাতে গিয়ে এই অবস্থা। বিপিনের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল দীপু। মুখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যে কথা বলছে। তাহলে কি সত্যি কথাই বলছে? কিন্তু বন্ধ ঘরের মধ্যে একটা মেয়ে আসবে কোত্থেকে? বিপিন, নেশা ভান করা শুরু করিসনি তো? আমি জানি তুমি আমায় বিশ্বাস করবে না। আমি কি নিজে বিশ্বাস করতে পারছি? কিন্তু ব্যাপারটা সত্যি যে হয়েছে সেটা। বিপিন নিজের জন্য একটা প্রমাণ জোগাড় করার চেষ্টা করে, যেটা প্রমাণ করবে কাল রাতে তার ঘরে সত্যিই এই ন্যাড়া মাথা মেয়েটা এসে ঢুকেছিল। কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই। ঘরের ভেতরের দিকে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার চোখ চলে যায় আয়নার দিকে। আয়নার কাঁচের গায়ে ওটা কি? তাড়াতাড়ি করে বিপিন বিছানা থেকে নেমে যায়। তারপর আয়নার কাঁচের গায়ে এসে হাত বোলাতে যেতেই বুঝতে পারে এক একটা আঁচড়ের দাগ। আয়নার কাঁচের গায়ে আঁচড় কাটা সহজ ব্যাপার নয়, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যেন তিনটে ধারালো কিছু দিয়ে আয়নার গায়ে আঁচড় কেটেছে কেউ। এই আঁচড়টা কাল রাতে হয়েছে। কাল যখন সেই মেয়েটা নখ দিয়ে আঁচড় করছিল তখন হয়েছে। দীপুদা, দীপুদা দেখো, আয়নার গায়ে ওই মেয়েটা কাল রাতে আঁচড় কেটেছে। আমি নিজে তাকে ওই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার গায়ে আঁচড় দিতে দেখেছি। দীপু ততক্ষণে হেঁটে এসেছিল আয়নার কাছে। আয়নার গায়ের দাগটায় হাত বুলোতে বুলোতে বলল, এই দাগটা আগের দাগও তো হতে পারে। যে আগের কোনো দাগ সেটা তুই খেয়াল করিসনি। আরে কেন সেটা হবে? আয়নার গায়ে একটা দাগ থাকবে সেটা আমি আগে লক্ষ্য করবো না? বলছি তো এটা কাল রাতেই হয়েছে। এবার কিন্তু দীপু আর অবিশ্বাস করতে পারল না। সে বিপিনকে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, আমি এখন যাই। তুই একটু বিশ্রাম কর, আজ আর কোথাও বেরোস না, বুঝলি? 2 দিন বিশ্রাম নিয়ে তারপর না হয় কাজ শুরু করবি। আর বাড়িতে সবাই ভালো আছে তো? বাড়িতে সবাই ভালোই আছে। আগের মাসে বেশি টাকা পাঠাতে পারিনি, এই মাসে একটু বেশি টাকা পাঠাতে হবে। মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে, কত খরচ। তারপর এখানে থাকা খাওয়া, বুঝতেই পারছো। সামান্য এই চুলের ব্যবসা করে তোর চলে কি করে বলতো? গ্রামে তোর বউ মেয়ে, আর এখানে তুই এত দূরে কাজ করিস। বাবার কিছু জমি জমা ছিল, তার চাষবাসের দেখাশোনা বউ করে, তাই সংসার কোনোভাবে চলে যায়। কিন্তু ফসল যখন ওঠে তখন হাতে কিছু টাকা আসে বউয়ের। বাকি সময়টা আমাকেই টাকা পাঠাতে হয়, তাই আর কি। আর কত কি দেখবো বলতো? এমন একটা পোড়া দেশে জন্মেছি, এই একটা মাত্র টিউশনি আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন চাকরির চেষ্টা। চল রে, আমি বেরোই, আজ আবার একটা ইন্টারভিউ আছে। দেখো দীপুদা, ঠিক হয়ে যাবে আজ।
দীপু পেছনের দিকে ঘুরে একবার হাসে। এই কথাটা বিপিন প্রতিবার বলে, তবে কবে যে বিপিনের কথাটা সত্যি হবে সে কথা হয়তো বিপিন নিজেও জানে না। আবার তুমি এসেছো? আর তুমি আয়নার সামনে কি করছো? তোমায় বলেছি না তুমি এখানে আসবে না। তোমায় আমি ভয় পাই। ঘরের মধ্যে জ্বলতে থাকা নীল আলোর মধ্যে আবার সেই মূর্তিটাকে বিপিন দেখতে পায়। আয়নার সামনে দাঁড়িয়ে মূর্তিটা একভাবে আয়নার দিকে তাকিয়ে বিছানায় তার দিকে দেখছে। বিপিনের কপালের এক পাশ থেকে ঘামের বিন্দু আস্তে আস্তে নেমে যায় নিচের দিকে। গলার ভেতরটা কেমন যেন শুকিয়ে এসেছে। মূর্তিটা আয়নার কাছে দাঁড়িয়ে ঠিক আগের দিনের মতোই আয়নার উপর হাত রেখে কি যেন লেখার চেষ্টা করছে। শুনতে পাচ্ছ না তুমি? তুমি চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমার কোনো ক্ষতি করো না। তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। মূর্তিটা হঠাৎ করে পেছন ঘুরে তাকায়। অল্প আলোতে তার মুখটা দেখতে পায়। লাল দুটো চোখ, নীল হয়ে আসা একটা শরীর, আর ন্যাড়া মাথায় মেয়ের মূর্তিটাকে দেখতে তার বিভৎস লাগছে। হাঁটতে হাঁটতে সে এগিয়ে আসছে বিপিনের দিকে। বিপিন অসহায়ের মতো বিছানার একটা কোণে বসে আছে। বিপিনের গোটা শরীর থরথর করে কাঁপছে ভয়। আবার আজকে এসেছে ওই মেয়েটা। আবার সে আয়নার সামনে একভাবে দাঁড়িয়ে আছে। কি দেখছে সেটা কিছুতেই বুঝতে পারে না বিপিন। সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বেরোয় না। নিস্তব্ধ একটা ভয়ে ছড়িয়ে থাকে ঘরের ভেতর। একটা ব্যাপার কিন্তু বিপিন ভালোভাবেই লক্ষ্য করে, আর যাই হোক মেয়েটা কিন্তু এখনো তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। তাহলে মেয়েটা কি চায়? বিপিন অনেকক্ষণ ধরে বসে ভাবতে থাকে মেয়েটা কে, মেয়েটা কেন তার কাছে বারবার আসছে। এবার সে এগিয়ে যায় মেয়েটার দিকে। তারপর তাকে প্রশ্ন করে, কে তুমি? তুমি বারবার আমার কাছে রাতের বেলা এইভাবে কেন আসছো? কি 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 চাও তুমি? মেয়েটার মুখে তবুও কোনো কথা নেই, কোনো কথা বলে না সে। মেয়েটা এবার ঘুরে তাকায় পেছনের দিকে। বিপিনের সঙ্গে তার চোখাচোখি হয়। বিপিন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। মেয়েটা যদি তার দিকে এগিয়ে আসে তাহলে সে চিৎকার করে সবাইকে ডাকবে, কিন্তু না, সেটা হয় না। তার বদলে মেয়েটা হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। একটু পরেই বাথরুমের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ কেঁদে চলেছে। এত রাতে একটা অদ্ভুত গোঙানির শব্দের সঙ্গে কান্নার শব্দ ভেসে আসে বাথরুমের দিক থেকে। কান্নার শব্দ বাড়তেই থাকে। তখন বিপিন ফিসফিস করে বলে, তুমি যাবে এখান থেকে, চলে যাও। এই শব্দ আমি আর শুনতে পারছি না। বিপিনের চিৎকারে পাশের ঘর থেকে দীপু ছুটে আসে। দরজার ওপর ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলে, কি হলো আবার? কি হলো তোর? বিপিন ছুটে যায় দরজার দিকে। দরজা খুলতেই ঘরের ভেতর ঢুকে আসে দীপু। দীপুকে শক্ত করে জড়িয়ে ধরে বিপিন। তারপর আঙুল তুলে বাথরুমের দিকে দেখিয়ে বলে, তোমায় বলেছিলাম না দীপুদা, ও আছে ওই 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 বাথরুমের ভেতরে গিয়ে ঢুকেছে। দীপু কিন্তু বিপিনের কথা অস্বীকার করে না। ঘরের আলোটা জ্বেলে মুহূর্তের মধ্যে ছুটে যায় বাথরুমের দিকে। বাথরুমের ভেতরটা অন্ধকার। অল্প আলোতে বাথরুমের দরজা পেরিয়ে খানিকটা ভেতরে গিয়ে পড়েছে। বাকিটুকু আর কিছু দেখা যায় না। একটা অজানা ভয় দীপুর মনের ভেতরে জায়গা দখল করে নেয়। তারপর এই বাথরুমের খোলা দরজাটা আরেকটু খুলে দিয়ে ভেতরে উঁকি দেয়। কই, বাথরুমের ভেতরে কোথাও তো কেউ নেই। তাহলে একটু আগে যেটা বলছে সেটা কি? বাথরুমে তো কিছুই নেই। আমি জানি দীপুদা, ও আমায় ছাড়া আর কাউকে দেখা দেবে না, কিন্তু ও আমায় বারবার দেখা দিচ্ছে কেন? ও তো আমার কোনো ক্ষতি করছে না, আমার ভয়ও দেখাচ্ছে না, কোনো কথাও বলছে না। শুধুই কান্নার শব্দ আমার কানে এখনো বাজছে। দেখতে দেখতে কেটে যায় আরো কয়েকটা দিন। মাঝে মাঝে সেই মেয়েটা হঠাৎ করেই রাতের বেলা বিপিনের ঘরে চলে আসে। আবার কখনো তাকে বিপিন দেখতে পায় না। বাথরুম থেকে কান্নার শব্দ ভেসে আসে মাঝে মাঝে। বিপিনের কথা অন্য কেউ বিশ্বাস করেনি, কারণ কেউ কিছু দেখতে পায় না। দীপু একদিন গোটা রাত ও 2 দিন ঘরে জেগে থেকেছে, কিন্তু তারপরেও
সে কিচ্ছু দেখতে পায়নি। দুটো গ্রামের ছেলে শহরে এসে এই মেস বাড়িতে থেকে চুলের ব্যবসা করে। চুলের ব্যবসা বর্ধমানের এক লাভজনক ব্যবসা। বিপিন শহরের এগলিতে ওগলিতে ঘুরে ঘুরে মেয়ে মানুষের মাথার চুল জোগাড় করে, তারপর সেই চুল একটা কারখানায় একজন দালালের কাছে বিক্রি করে দেয়। সেই চুল নিয়ে যে কি হয় সে কথা সে জানে না, তবে সেই চুল পরিষ্কার করে তাতে অনেক কিছু করে নকল চুল তৈরি করা হয়। তার খানিকটা কথা বিপিনের জানা আছে। বিপিন গ্রামের স্কুলের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিল। তারপর হঠাৎ তার বাবা মারা যায়, আর তাতেই তারপর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সেই বয়স থেকে তাকে কাজের জন্য শহরে আসতে হয়। এখন সময় বদলেছে, 2 বিঘা চাষের জমি দেখাশোনা তার বউ করে। বিপিন শহরে থেকে এই ব্যবসা করেই নিজের পরিবার চালায়। এমন একটা সমস্যা হওয়ার পরে তার কিন্তু বেশ কিছুদিন বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। সামান্য সুস্থ হতেই সে আবার বেরোল। কলকাতা শহরের এগলি ওগলি অনেক কিছুই এখন চেনে নিজের হাতের তালুর মতো। কোথা থেকে বেরিয়ে কোথায় ঢুকতে হয় এ কথা সে জানে। সকালে বেরোবার সময় নিজের হাতে 2টো রান্না করে নিয়ে যায়। তাতেই সারাদিন ঘুরে দুপুরে কোথাও একটা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বাড়ি ফেরে সন্ধ্যের দিকে। কিন্তু আজ সারাদিন তার বারবার ওই মেয়েটার কথা মনে পড়তে লাগলো। ন্যাড়া মাথা মেয়েটার মুখটা যেন তার মুখের সামনে ভাসতে লাগলো, আর তাতেই কেমন যেন একটা কথা হঠাৎ করে বিপিনের মনে হলো। ন্যাড়া মাথা মুখের মেয়েটাকে কোথায় যেন দেখেছি। সেদিন দুপুরে হাতিবাগানের কাছে একটা ছোট্ট গলি দিয়ে হাঁটতে হাঁটতে 2-3 পা চলছিল আর বলছিল, চুল আছে, চুল চুল আছে। বিপিন হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে এসেছিল। এমন সময় একটা বাড়ির দোতলার ব্যালকনি থেকে একটা মেয়ে মানুষ গলা তুলে বলে ওঠে, ও চুলুলা, এই দাঁড়াও দাঁড়াও, চুল আছে বলছি, চুলের বদলে তুমি কি দাও? চুলের বদলে তো কিছু দিতে পারবো না, তবে চুলের বদলে টাকা দিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। মহিলা একটা প্লাস্টিকের কাগজে জড়িয়ে রাখা খানিকটা চুল নিয়ে আসে বিপিনের কাছে। বিপিন চুল ভালো করে দেখে বলে ওঠে, না দিদি, এই চুলের মধ্যে তো পাকা চুল রয়েছে, এই চুলের দাম বেশি হবে না, তোমায় 20 টাকার বেশি দিতে পারবো না। কি বলছো গো? এই তো কদিন আগে একজন এসেছিল, এর থেকেও কম চুলের জন্য 40 টাকা দিয়েছে, আর তুমি 20 টাকা বলছো? আচ্ছা নাও দিদি, তোমার কথায় আর 5টা টাকা বেশি দেবো, তবে তার বেশি হবে না, আর না হলে রেখে দাও, যে এসেছিল তাকেই দিও। সেই কথায় 25 টাকা দিয়ে চুলগুলো নিয়ে বিপিন আবার হাঁটতে থাকে। চারপাশটা অন্ধকার হয়ে আসতে শুরু করেছে। কলকাতা শহরে বড় রাস্তার দিকে সবসময় লোকজন থাকে, কিন্তু ভেতরের ছোট রাস্তাটা তেমন হয় না। বিশেষ করে দুপাশে বড় বড় বাড়ি এবং মাঝখান থেকে ছোট্ট হয়েছে, চলা পথগুলো বেশিরভাগ সময় শূন্য থাকে। এমন একটা ছোট্ট পথ পেরিয়ে বাঁ দিকের গলিতে ঢুকেছে। বিপিন এমন সময় দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটা। দৃশ্যটা এমনভাবে দেখতে পেল যে সে ভয় পিছিয়ে গেল। মেয়েটা অদ্ভুতভাবে 4 হাত পায়ে হামাগুড়ি দেওয়ার মতো মাটির ওপর বসে রয়েছে, যেন এক্ষুনি তার গায়ের ওপর লাফ দেবে। এখানে এসেছিস? আবার তুই এখানে এসেছিস? ঠিক তখনই একটা কুকুর ডেকে উঠল। বিপিন ভালো করে সামনে তাকিয়ে দেখল কোথায় মেয়ে। তার সামনে 4 হাত পায়ে দাঁড়িয়ে একটা কুকুর তার দিকে জিভ বের করে হাঁপাচ্ছে। বোধহয় কুকুরটাও বিপিনকে দেখে তার মতোই ভয় পেয়েছে। গলা শুকিয়ে এসেছিল তার। কাঁধের কাছে ঝুলিয়ে রাখা কাপড়ের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢকঢক করে খানিকটা জল খেল। শরীরটা ক্লান্ত লাগছে, বোধহয় আর ঘোরা যাবে না। কথাটা ভেবে সে বাড়ি ফেরার জন্য একটা বাস ধরে। ব্যাপারটা শুরু হয়েছে প্রায় সপ্তাহখানেক হলো। আচ্ছা, তার আগে এমন কোনো ব্যাপার ঘটেছিল যাতে তুই ভয় পেয়েছিলি, কিংবা এমন কিছু হয়েছিল যেটা স্বাভাবিক কিছু নয়? অস্বাভাবিক ঘটনা না ঘটলে তো তার জন্য এইসব হতে পারে না। বিপিন খেতে বসেছিল। ভাতের একটা দলা মুখে তুলে বলল, কিন্তু তেমন কিছু আমার মনে পড়ছে না দীপুদা। আর যদি তেমন কিছু হয়ে থাকে, তাহলে ওই যে মেয়েটাকে আমি দেখেছি, ওই মেয়েটার মুখটা আমার কেমন যেন চেনা।
কোথাও যেন। দীপু বিছানার ওপরে বসেছিল। তাড়াতাড়ি নিচে নেমে এসে বিপিনের পাশে বসে বলল, দেখেছিস তাই না? আমিও এটাই ভাবছিলাম। ওই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই তোর কোনো না কোনো সম্পর্ক আছে। কিন্তু সেটা কি করে হয়? আমি গ্রামের ছেলে, এখানে আসার পর থেকে তো তোমাদের এই মেসের বাড়িতেই রয়েছি। প্রতিদিন চুল আনার জন্য এই বাড়িতে ও বাড়িতে যাই, ব্যাস। তাছাড়া ওই মেয়েটাকে আমি আর দেখবো কোথায়? তাছাড়া মেয়েটার মাথায় কি যেন বলে একটা, মেয়েটার মাথা ন্যাড়া হবে কেন? মেয়েটার শরীরটা কেমন রোগা, দুটো চোখ ফ্যাকাশে বলে মনে হয়। মেয়েটার কোনো শরীর খারাপ হয়েছিল ওরকমই তো মনে হয়। মেয়েটা যদি তোর সঙ্গে কোনো কথা বলতো তাহলে না হয় বলতাম যে ভয় না পেয়ে তাকে প্রশ্ন করবি, কিন্তু সে তো কোনো কথাই বলে না বলছিস। আমার মনে হয় মেয়েটা বোবা, তাই কথা বলতে পারে না। আর তার কোনো শরীর খারাপ হয়েছে, তাই মাথার সব চুল উঠে গেছে। কিন্তু এসব আর ভালো লাগছে না দীপুদা, আমি সব ছেড়ে ছুড়ে গ্রামে চলে যাব। পাগলামি করিস না। যদি সত্যি সত্যি এমন কিছু হয় তাহলে তুই গ্রামে গেলেও তার হাত থেকে মুক্তি পাবি না। ঠিক কিছু না কিছু ঘটবে। আমি একজনকে চিনি যে এইসব ব্যাপারে অনেক কিছু জানে। আমি তাকে একদিন নিয়ে আসব। ওঝা তান্ত্রিক ওইসব কি? না রে, এখন ওঝা তান্ত্রিক ওইসব চলে না, এখন নতুন নাম হয়েছে। এখন যারা এই সমস্ত বিষয় নিয়ে নাড়াছাড়া করে তাদেরকে তুই বাইরে থেকে দেখে সহজে বুঝতে পারবি না। এর জন্য অনেক পড়াশোনা করতে হয়। বিপিন অত কিছু বুঝতে পারল না। সে এবার ভয় পেয়েছে। এবার সে আর এখানে থাকতে চাইল না, এখান থেকে চলে যেতে চাইল। কিন্তু দীপু তাকে আটকে দিল। আমায় একটু সময় দে বিপিন, আমি ওই লোকটাকে এখানে ডেকে নিয়ে আসি, তারপর না হয় যেটা ভালো মনে হয় সেটাই হবে। তোর বউ ছেলে আছে, তাকে তো আর এইভাবে বিপদের মধ্যে আটকে রাখতে পারি না আমি। এই ঘরে কিছু একটা হয়েছে বুঝলি দীপু, দেখতে পাচ্ছি ওর সমস্যাটা তুচ্ছ নয়। এই ঘরে কেউ একটা সত্যিই আসে। তাহলে আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? সে আমাদের দেখা দিতে চায় না, তাই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বিপিনকে সে কেন দেখা দিচ্ছে সেটা জানা দরকার। কোনো না কোনো একটা কারণ তো আছেই। একবার ভেবে দেখ, সে এখনো বিপিনের কোনো ক্ষতি করার চেষ্টা কিন্তু করেনি, কিন্তু কিছু একটা তো করতে চাইছে। কিন্তু আমার কাছে কি আছে? আমার কাছে তো কিছুই নেই। হয়তো এমন একটা কিছু তোমার কাছে রয়েছে যেটা তুমি নিজেও জানো না, তাই সে বারবার তোমার কাছে আসছে। মনে করে দেখো তো, এসব ঘটনা শুরু হওয়ার আগে অদ্ভুত কিছু ঘটেছিল নাকি? তুমি তো বললে তুমি চুলের ব্যবসা করো, এবারই ও বাড়ি গিয়ে চুল তোলো, কিন্তু এর মধ্যেই অন্য কিছু ঘটেছিল কি? বিপিন ভালো করে মনে করার চেষ্টা করে, কিন্তু না, কিছুই মনে পড়ে না। এমন কি হয়েছে যেটা সে মনে করতে পারছে না? কিন্তু না, কিছুতেই কোনো কিছু মনে পড়ে না। জয়ন্ত একজন অকাল্ট বিশারদ, সেই সমস্ত নিয়ে নাড়াচাড়া করে। দীপুর কথায় সে মেসবাড়িতে দোতলার বিপিনের ঘরে এসে সমস্যাটা দেখে। দেওয়ালের গা ছুঁয়ে আয়নার সেই ক্ষতচিহ্নটাকে স্পর্শ করে সে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর চোখ বন্ধ করা অবস্থাতেই বলতে থাকে, একটা মেয়ে, বয়স 17-18 মতো হবে, মাথার সমস্ত চুল ন্যাড়া, চোখ লাল, মুখের চামড়া শুকিয়ে গেছে, তার পরনে একটা সাদা রঙের ঢলঢলে কাপড়। দেখে মনে হচ্ছে কোনো একটা রোগী। হাসপাতালে রোগীদের যেমন পোশাক পরিয়ে রাখা হয় ঠিক তেমনটাই পরে আছে মেয়েটা। মেয়েটা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। বিপিন আর দীপু অবাক হয়ে দেখে জয়ন্ত আয়নার ওপরে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে বটে, কিন্তু তার গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। জয়ন্ত এবার অতি কষ্টে আস্তে আস্তে বলে, মেয়েটা বাথরুমের দিকে চলে যাচ্ছে, বাথরুমের দিকে চলে যায়। মেয়েটা বাথরুমের দিকে প্রতিবার চলে যায়। আমি তাকে ওখানেই দেখেছি, কিন্তু কেন ওখানে যায় তা জানি না। জয়ন্ত চোখ খুলে ফেলল।
তার দুটো চোখ কেমন যেন লালচে হয়ে এসেছে। সে বাথরুমের দরজার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করে এগিয়ে এসে একটা অদ্ভুত প্রশ্ন করে বিপিনকে। বিপিন, একবার মনে করে দেখো তো, কোনো মৃত মানুষের মাথার চুল তুমি নিয়ে আসোনি তো? বিপিন অবাক হয়ে যায়। মৃত মানুষের চুল কখনো নিয়ে আসতে নেই, সে চুল বিক্রিও করে না কেউ, কিন্তু এমনটা হবে কি করে? এ কি কথা বলছেন আপনি? মৃত মানুষের মাথার চুল কেউ বিক্রি করে নাকি? আর সেই চুল আমি জেনে শুনে কিনবো কেন? মেয়েটা বারবার কিন্তু তার মাথায় হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে, তুমিও নিশ্চয়ই দেখেছো। এই কারণে কি আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মাথার দিকে তাকিয়ে থাকে সব সময়? তার মানে মাথায় হাত দিয়ে ও আমায় কিছু একটা বোঝাতে চেয়েছে। আমিও এমন কিছুই একটা সন্দেহ করেছিলাম যে ওই চুলের মধ্যেই কিছু একটা আছে, কারণ বিপিন সকালে বেরিয়ে সন্ধেবেলায় ফেরে, চুল ছাড়া আর কিছুর সঙ্গে ওর সম্পর্ক নেই। আর ওই মেয়েটাকেও ও কোনো দিন দেখেনি, অথচ মেয়েটাকে ওর চেনা মনে হয়েছে। কিন্তু যদি কেউ মরার চুল বিক্রি করে থাকে, সেটা আমি বুঝবো কি করে? এমনই হয়েছে বিপিন, এমন কিছু একটা হয়েছে যেটা হওয়া উচিত ছিল না, আর তার জন্যই এমনটা হচ্ছে। তুমি একটু সাবধানে থেকো। কেন সাবধানে থাকার কি আছে? ওই মেয়েটা তো এখনো পর্যন্ত বিপিনের কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি, কিন্তু নিশ্চয়ই ক্ষতি করবে। ও যখন দেখবে যে কারণে ওইখানে এসেছে সেটা হচ্ছে না, তখন কিন্তু ভয়ানকভাবে বিপিনের ক্ষতি করার চেষ্টা করবে, তাই সাবধান। বিপিন বেশ ভয় পেয়ে গেল এই কথায়। ভয় ভয় বলল, আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে গ্রামে চলে যাব। জয়ন্ত ম্লান হাসল। তার গলায় জড়িয়ে রাখা একটা রুদ্রাক্ষের মালা, তার হাতেও একটা কি যেন পুঁতির মালা ধরা রয়েছে। বিপিন, এখান থেকে পালিয়ে গিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি যেখানেই যাও না কেন ও তোমার পিছু নেবে। একবার ভেবে দেখো তো, আশেপাশের কোথাও এই মেয়েটার থাকার কথা নয়, তাহলে সে এত দূর পর্যন্ত এসেছে। তুমি কি গ্রামে গিয়ে ওর কাছ থেকে বাঁচতে পারবে? তার সেখানেই থাকো, আর মনে করার চেষ্টা করো তুমি কোনো মৃত মানুষের চুল তোমার কাছে এনেছো কিনা। বিপিন চিন্তায় পড়ল। পথে চলতে চলতে মাঝে মাঝে ভাবতে থাকে, কেউ চুল দিয়ে গেলে বারবার জিজ্ঞেস করে নেয় সে মৃত মানুষের মাথার চুল কিনা। বিপিনের মনে হলো এইভাবে চলতে থাকলে সে নিশ্চয়ই পাগল হয়ে যাবে। রাতের বেলা সেই মেয়েটা অমনভাবে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে তাকে দেখতে থাকে। মাঝে মাঝে মাথার ন্যাড়া অংশের উপর হাত বোলাতে থাকে, আর সেই কারণেই দিনের বেলা এই সমস্ত চিন্তায় তার ঘুম, খাওয়া, কাজ কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না। দেখতে দেখতে দিন কয়েকের মধ্যে বিপিনের শরীর শুকিয়ে আসতে শুরু করে, আর তার মধ্যে একদিন রাতের বেলা ঘটে যায় সেই অদ্ভুত ব্যাপারটা। রাতের বেলা বিপিনের মনে হয় তার গলার উপর কি যেন একটা চেপে বসেছে। ধরফর করে উঠে বসতে যাবে এমন সময় দেখতে পায় সেই মেয়েটাকে। সেই মেয়েটা তার বুকের ওপর এসে বসেছে। গোটা ঘরটা একটা পচা গলা গন্ধে ভরে গেছে। মৃতদেহটা তার বুকের ঠিক মাঝখানে বসে আছে, দুটো হাত দিয়ে বিপিনের গলাটা চেপে ধরেছে। বিপিন চিৎকার করার চেষ্টা করে, দুটো হাত সরাতে চায়, কিন্তু সেই শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারে না। মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি। সে অদ্ভুতভাবে হাসতে হাসতে তার ভয়ঙ্কর মুখটা বিপিনের মুখের একদম কাছে নিয়ে এসেছে। ভয়ে, আতঙ্কে আর একটা অদ্ভুত কিছুর আশঙ্কায় বিপিনের দুটো চোখ বিস্ফারিত হয়ে গেছে। মেয়েটা তার লম্বা লম্বা নখওয়ালা একটা হাত বিপিনের কপালের ওপর রাখে। আস্তে আস্তে তার মাথার চুলের ওপর হাত বোলাতে থাকে। বিপিনের মাথার চুল বেশ লম্বা, মাঝারি বললেও ভুল বলা হবে। তার মাথার চুলে আস্তে আস্তে হাত বোলাতে বোলাতে মেয়েটার হাসি যেন বেড়ে ওঠে। মেয়েটা বিপিনের মাথার চুলগুলো শক্ত করে হাতের মুঠোর মধ্যে চেপে ধরে, তারপর গলার ওপর চেপে রাখা হাতটা আরও জোরে চেপে দেয়, যেন মনে হয় বিপিনের মুখটার ভেতর থেকে এক্ষুনি তার নিঃশ্বাসটা বেরিয়ে আসবে। অবাক হয়ে বিপিন দেখে অন্ধকারের মধ্যে সেই মেয়েটা তার বুকের ওপর উবু হয়ে বসেছে, যেন একটা হাত গলার কাছে, অন্য হাতে মাথার চুলটা চেপে ধরে তার মাথাটা আস্তে আস্তে ঘোরাতে থাকে। গ্রামের দিকে বিপিন শুনেছে ভূতে ঘাড় মটকে দেয়।
তাহলে কি আজ রাতে ওই মেয়েটা তার ঘাড় মুটকে দেবে? তার কি নিজের মনের কথা শোনা উচিত ছিল? এখান থেকে পালিয়ে গেলেই বোধহয় ভালো হতো। একটা অদ্ভুত শব্দ শোনা যায়, মনে হয় যেন মেয়েটা হাসছে। এমন একটা শব্দ শুনতে পায় সে, কিন্তু এমনভাবে কি কোনো মানুষ হাসতে পারে? তার মুখ থেকে যেন কোনো কথা বেরোচ্ছে না, তার বদলে একটা অদ্ভুত গোঙানির মতো হাসির শব্দ বেরিয়ে আসছে। আর তারপরেই সেই শব্দটা আস্তে আস্তে কান্নায় বদলে যায়। মেয়েটা মাথার চুলটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে অদ্ভুতভাবে কাঁদতে থাকে, আর নিজের একটা হাত দিয়ে বিপিনের গলার ওপরটা আস্তে আস্তে আরেকটু চেপে ধরতে থাকে। তারপর ডান হাতের একটা হ্যাঁচকা টান দিয়ে বিপিনের মাথার মাঝখান থেকে এক গাদা চুল উপড়ে নেয় এক ঝটকায়। বিপিনের মাথার ভেতরটা চিড়বিড় করে ওঠে। এক ঝটকায় অতগুলো চুল উঠে যাওয়ায় মাথার কাছটা জ্বালা করে, কিন্তু তার কিছুই করার নেই। মেয়েটা কিন্তু গলা থেকে হাত সরিয়ে নেয়, তার গায়ের ওপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে। মেয়েটা বিছানার ঠিক পায়ের কাছে গিয়ে বসে। তারপর বিপিনের মাথা থেকে সদ্য তুলে আনা কালো চুলগুলো নিজের মাথার উপর ছড়িয়ে দেয়। তারপর সে কি অদ্ভুত হাসি! সেই অদ্ভুত হাসিতে গোটা ঘর ভরে উঠেছে। কিন্তু না, চুলগুলো বোধহয় তার পছন্দ হয় না, তাই গোটা ঘরে ছড়িয়ে দেয় চুলগুলো। বিপিন তখন পাথরের মতো হয়ে গেছে, কোনো কিছুই সে আর বুঝতে পারছে না। একসময় বিপিন দেখে মেয়েটা বিছানা থেকে নিচে নেমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাথরুমের দিকে। পরদিন সকালে আয়নায় নিজের মাথার কাছটা দেখে বিপিন বেশ ভয় পায়। মাথার ঠিক মাঝখান থেকে বেশ খানিকটা চুল কেউ তুলে নিয়েছে। সেখানকার চামড়ায় একটা লালচে ভাব ফুটে উঠেছে। লম্বা মাথার বাকি চুল দিয়ে কোনো রকমে সেই জায়গাটা ঢেকে রাখতে পারে সে। তার মানে কাল রাতে যা হয়েছিল তার সবটাই সত্যি। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, দিন কয়েক হয়ে গেল তোমার শরীরটা কেমন যেন খারাপ বলে মনে হচ্ছে। কাজেও যাচ্ছ না, আর তুমি তো প্রতি মাসের ভাড়া ঠিক সময় মতো দিয়ে দাও। তাই সেই নিয়ে আমি তোমায় কিছুই বলতে চাই না। একটা মানুষের এদিক ওদিক তো হতেই পারে, কিন্তু এভাবে বাড়িতে বসে থাকলে, কাজ না করলে তোমার চলবে কি করে? তোমার কিছু একটা হয়েছে শুনেছিলাম। ওই দীপু বলেছিল তুমি নাকি রাতের বেলা ভয় পাও। ভয় নয়, আমার ঘরে রাতের বেলা কেউ একটা আসে। রথিকান্তবাবু বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিপিনের মুখের দিকে। রথিকান্তবাবু বয়স্ক মানুষ, তার মাথার চুল, গোঁফ, এমনকি ভুরুর চুল পর্যন্ত সাদা হয়ে গেছে। চোখের ভারী চশমাটা একটু ঠিক করে নিয়ে তিনি একবার গলা খাঁকড়িয়ে বললেন, বিপিন, তোমায় ভালো ছেলে বলেই তো জানতাম। তুমি যে নেশা ভান করতে শুরু করেছো অন্যদের মতো, সে কথা তো জানতাম না। আমি আপনাকে মিথ্যে বলছি না রতিকান্তবাবু। এই দেখুন, কাল রাতে একটা ভয়ঙ্কর মেয়ে এসে আমার মাথার মাঝখান থেকে এক গোছা চুল তুলে নিয়ে গেছে। বিপিন চুলের ফাঁকে নিজের মাথার মাঝামাঝি খানিকটা ফাঁকা জায়গা দেখালো। সেখান থেকে যে কয়েক গাছা চুল উঠে গেছে সেটা ভালোভাবেই বোঝা যায়। মাথার সেই জায়গাটা সামান্য ফাঁকা হয়ে আছে। মাথার চুল যে তুলে নেওয়া হয়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমায় একটা কথা বলো তো, তুমি নিজেই কাজটা করনি তো? দেখো, এই মেস বাড়িতে এত লোক রয়েছে, কিন্তু কেউ কখনো তো এমন কথা বলেনি, আর তুমিও তো বলনি। তাহলে হঠাৎ করে আজ বলছো? হ্যাঁ, 10 বছরের বেশি তুমি এখানে রয়েছো। বিপিন, তুমি আমার ছেলের মতোই, এসব তোমার মনের ভুল নয় তো? বিপিন থাকতে না পেরে দীপু আর জয়ন্তকে সমস্ত কথা খুলে বলল। রথিকান্তবাবুকেও সব বলল। রথিকান্তবাবু কিন্তু এবার ব্যাপারটা সত্যি সত্যি বুঝতে পারলেন। বিপিন মিথ্যে কথা বলার ছেলে নয়। এই মেস বাড়িতে ভালো ছেলেদের দলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি বিপিনকেই রাখেন। তাহলে তো তোমার বড় বিপদ হয়েছে। কিন্তু ওই মেয়েটাকে তুমি খুঁজে পাচ্ছ না, মানে মেয়েটাকে তুমি কোথায় দেখেছো সেটা মনে পড়ছে না? সে তোমার মাথার চুল নিয়ে নিজের মাথায় বসাতে চেয়েছিল,
ব্যাপারটা কেমন যেন পরিষ্কার বলেই মনে হচ্ছে। আচ্ছা, কোনোদিন কারোর মাথার সমস্ত চুল তুমি কিনে নিয়েছিলে? এই কথাটা মনে হতেই বিপিন যেন একটা ধাক্কা খেল। ধপ করে বিছানার উপর বসে পড়ল সে। আর এই কথাটাই এতদিন ধরে তার মনে পড়ছিল না কেন। এই তো মনে পড়েছে, সেই বাড়িটা কলেজ স্ট্রিট থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে ডান হাতে যে ছোট গলিটা পড়ছে, সেই গলির ভেতরে পরপর বেশ কয়েকটা পুরনো আমলের দোতলা তিনতলা বাড়ি রয়েছে। সেখান থেকেই তো সেবার সে এক মাথা লাল চুল কিনেছিল। আর তার কিছুদিন পরেই তো এই সমস্ত ব্যাপার শুরু হয়েছে। তার মানে ওই লাল চুলের সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে। সঙ্গে সঙ্গে আরও একটা কথা মনে পড়ে গেল। ওই লাল চুল অনেক কষ্ট করে সে দালালের কাছে বিক্রি করেছিল, তবে খানিকটা নিজের কাছে রেখেছিল। এবার যখন বাড়িতে ফিরে যাবে তখন সেটা বাড়িতে গিয়ে তার মেয়েকে আর বউকে দেখাবে। অমন লাল চুল বিপিন নিজের আগে দেখেনি। আরে কি হলো বিপিন, কোথায় হারিয়ে গেলে বাবা? মনে পড়েছে কিছু? মনে পড়ছে, সব কিছুই মনে পড়ছে। এটাও বুঝতে পারছি কেন এসব হচ্ছে। আমি যাব ওখানে খালি বাড়িতে, সেই বাড়ি থেকে আমি কথা বলবো। কিন্তু বিপিন আর কিছু বলল না। তার মনের মধ্যে তখন ঝড় বইতে শুরু করেছে। দীপুদা বাইরে বেরিয়েছে, সন্ধ্যের আগে সে ফিরবে না। দীপু ফিরলে তার সঙ্গে বেশ কিছু পরামর্শ করা প্রয়োজন। আরও কয়েকটা ব্যাপারে সাবধান করে দিয়ে রথিকান্তবাবু নিজের কাজে চলে গেলেন। তিনি এই মেস বাড়ির ম্যানেজার। তার অনেক কাজ, শুধু বিপিনকে নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। এই মেস বাড়িতে মোট 22 জন রয়েছে। আজ বছর 20 ধরে তিনি এই মেসের দায়িত্বে রয়েছেন। এর আগে অন্য একটা জায়গায় ছিলেন, তবে এই 20 বছরের মধ্যেও সামান্য ছোটোখাটো ব্যাপার ছাড়া মেসবাড়ির একজনও তার নামে অভিযোগ করতে পারেনি। এমনকি সে মেসবাড়ির সবচেয়ে বড় লোক আর সবচেয়ে খারাপ চরিত্রের মস্তান লোকটাও রথিকান্তবাবুকে দেখতে পেলেই কেমন যেন সোজা হয়ে যায়। রথিকান্তবাবু ঘরে চলে গেলেন। বিপিন কিন্তু ঘরের বিছানার উপর বসে কাঠের মূর্তির মতো ভাবতে লাগলো সেই দিনের কথা। সবকিছু মনে মনে ভালো করে হিসেব করে রাখল। দীপু ফিরলে তাকে সমস্ত কথা বলতে হবে। দেখুন, আপনাদের এখান থেকে চুলটা কিনেছিল। ওর মনে পড়েছে চুলটা ও কিনেছিল লাল রঙের মাথার চুল। লাল রঙের চুল? দেখুন, লাল রঙের চুল আমার মেয়ের মাথায় ছিল, কিন্তু সে তো আজ সপ্তাহ 3 হলো মারা গেছে। এ কথায় দীপু আর বিপিন একে অপরের মুখের দিকে তাকায়। আর এই সপ্তাহ 3 ধরেই বিপিনের বাড়িতে এমন সব ব্যাপার শুরু হয়েছে। আচ্ছা, আপনার মেয়ে মারা গেছে, তার কি হয়েছিল? আসলে তার ক্যান্সার হয়েছিল। ক্যান্সারটা ধরা পড়েছিল মাত্র 2 বছর আগে। 15 বছর বয়সে মেয়েটার ক্যান্সার হলো। এই 2 বছর ওকে যে আমি কিভাবে রেখেছিলাম তা আমি নিজেই জানি। বাড়িতে সবসময় দেখাশোনার জন্য একজন লোক রেখেছিলাম। সেই ওর ওষুধপত্র থেকে শুরু করে এই সমস্তটা দেখাশোনা করত। ব্যবসার কাজে আমায় বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো, তাই ওর দেখাশোনাটা আমি একদমই করতে পারতাম না। ওর জন্মের মাত্র 2 বছরের মাথায় ওর মা, আমার ওয়াইফ, মারা যায়। কিন্তু সবাই বললেও আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। আসলে আমার স্ত্রীকে আমি যতটা ভালোবাসতাম ততটা আর কাউকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। তাই শুধু শুধু অন্য একজনকে বিয়ে করে তার সাথে অন্যায় করা হবে। শুধু আমার মেয়ে লীনাকে পালন করার কথাই তো ছিল, তাই কাজের লোক আমি রেখেছিলাম। তবে লীনা বড্ড খামখেয়ালি, বড্ড বদমেজাজি ছিল, তাই কাজের লোক খুব বেশি দিন টিকতো না। বেশি টাকা দিয়ে কোনো রকমে তাদের রাখতে হতো। আমি এখানে এসেছিলাম প্রায় মাসখানেক আগে। তখন ওখানে যে কাজের লোক ছিল তাকে দেখতে কেমন ছিল? সেই কাজের লোক যে ছিল তার নাম যতদূর মনে পড়ছে লক্ষ্মী। চেহারা ফর্সা আর লম্বা চুল ছিল মাথায়। নাকটা সামান্য বেঁকা আর কপালের ডান দিকে চোখের ওপরে
একটা তিল ছিল। হ্যাঁ, মনে পড়েছে দীপুদা, ওই মহিলাই আমাকে ওই লাল চুল বিক্রি করেছিল। সর্বনাশ! আমার মেয়ের মাথায় লাল চুল অনেক দিন আগেই কাটা হয়েছিল। ডাক্তার কেমো দিয়েছিল তখন। তারপরে আর চুল যে গজাবে না সে কথা আপনারা ভালোভাবেই জানেন। আমার মেয়ে তার লাল চুলটা বেশ পছন্দ করত, তাই ওই চুল ওর ঘরেই রাখা হয়েছিল। সেই চুল বোধহয় লক্ষ্মী বার করে নিয়ে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে। আসলে মেয়ের অবস্থা সেই সময় থেকেই বেশ খারাপ হতে শুরু করে। তখনই আমি এখানে চলে আসি। ডাক্তাররা জবাব দিয়েছিল যে দিন কয়েকের মধ্যেই সে মারা যাবে, কিন্তু লক্ষ্মী যে এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। আমিও লোভে পড়ে গিয়েছিলাম। লাল চুলগুলো একদম টকটকে লাল, অমন চুল আমি এর আগে কমই দেখেছি। তাই সেই চুল কিনে নিয়ে তারপর প্রায় 90 ভাগটাই আমি দালালের কাছে বিক্রি করেছি, বাকি 10 ভাগ আমি আমার কাছে রেখেছিলাম। ওই বাথরুমের মধ্যে একপাশে একটা ছোট ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। আজ সকালে আমার সেটা মনে পড়েছে। তার মানে আপনারা বলতে চাইছেন ওই চুলের জন্য আমার মেয়ে ওই বাড়িতে ফিরে গিয়েছিল এবং আপনার মাথা থেকে চুল তুলে নিয়েছে? কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। অনেক দিন ধরেই ব্যাপারটা চলছে, বিশেষত আপনার মেয়ের মৃত্যুর সময় থেকেই চলছে। কিন্তু এর তো একটা সমাধান হওয়া দরকার। অবশ্যই দরকার। আমার মেয়ের আত্মা মুক্তি না পেয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা তো আর আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনারা আমার কাছে কি সাহায্য চান বলুন? একটা দিন আপনি আমাদের সঙ্গে বিপিনের ঘরে থাকবেন। আশা করি আপনি থাকলে সে নিশ্চয়ই আসবে সেখানে। আমরা প্ল্যান চেট করে তাকে ডাকলে নিশ্চয়ই আসবে সে, এবং তারপরে তার লাল চুলগুলো তাকে ফেরত দিয়ে দিলে যদি সে সেখান থেকে চলে যায়। তবে আমার মনে হয় সে নিজের হাতে ওগুলোকে নিতে পারছে না, সেই কারণেই এতটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার মেয়ে এতদিন বিপিনের কাছে আসছে কিন্তু কিছু বলেনি কেন? জোসেফ ম্লান হাসল, তারপর মাথাটা নিচের দিকে নামিয়ে বলল, জন্ম থেকেই ও বোবা, কথা বলতে পারে না। যেটুকু আকার ইঙ্গিতে বোঝায় সেটুকু আমরা বুঝে নিতাম। কাজের লোক যে থাকতো তাকেও সেগুলো বুঝে নিতে হতো। সেই কারণে হয়তো তার মেজাজটা একটু খিটখিটে ছিল। যেটা পছন্দ হতো না ভেঙে ফেলতো, ছিঁড়ে ফেলতো। তবে টাকার অভাব তো আমার আর ছিল না, তাই ওসব নিয়ে আমি কখনোই মাথা ঘামাইনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। কিন্তু এত টাকা থাকার পরেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না। যাদের টাকা থাকে না তাদের পরিবারের কেউ বিনা চিকিৎসায় মারা গেলেও তারা নিজেকে সান্ত্বনা দিতে পারে যে টাকা ছিল না তাই মারা গেছে। কিন্তু আমার কথাটা একবার ভাবুন তো। জোসেফ মাথা নিচু করে রইল খানিকক্ষণ, কোনো কথা বলল না। সদ্য মেয়ে হারা একটা বাবাকে আর কি বা বলা যায়, কিন্তু এই সমস্যা শেষ করার জন্য কি প্রয়োজন সেটা ওরা ভালোভাবে বুঝতে পারছে। পরদিন সন্ধেবেলায় জোসেফ চলে আসে সেই মেস বাড়িতে বিপিনের ঘরে। সমস্ত কথাই মেসবাড়ির ম্যানেজার রথিকান্তবাবুকে বলে রাখা হয়েছিল। রথিকান্তবাবু খুব একটা আপত্তি করেন, তবে কোনো জিনিসের ক্ষতি যেন না হয় সেটা তিনি দেখতে বলেছিলেন। এর মাঝে জয়ন্ত চলে আসে। সন্ধেবেলা চারজন এক জায়গায় হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেয় প্রথমে। তারপর ঠিক হয় দীপু, জয়ন্ত আর বিপিন এরা তিনজনে মিলে প্ল্যান চেটে বসবে। তাহলে এই তিনজনের মধ্যে যে কোনো একজনের মধ্যে ওই লীনার আত্মা এসে প্রবেশ করবে। ঠিক তারপরে পাশের ঘর থেকে, মানে দীপু, ওই ঘর থেকে এই ঘরে আসবে। জোসেফের সঙ্গেই তার কথাবার্তা হবে, কারণ চারজনে এই প্ল্যান চেট করা অসম্ভব নয়, সেটা তিনজনেই করতে হবে। কিন্তু পরে দীপু জানায় জোসেফ এখানে থাকলে ভালো হবে। সে না থাকলে হয় পাশের ঘরে থাকুক, পরে প্রয়োজন হলে সে এখানে আসবে, সেটাই ঠিক হয়। জোসেফ, জয়ন্ত আর বিপিন এক জায়গায় থাকে। টেবিল, মোমবাতি, সমস্ত কিছুর ব্যবস্থা আগে থেকেই করা ছিল। একটু রাত নামতেই
যখন গোটা মেসবাড়ি নিস্তব্ধ হয়ে আসে, তখন ওরা তিনজন ঘরের মাঝখানে সেই আয়নাটার কাছে বাথরুমের দরজা খোলা রেখে বসে। টেবিলের ওপর তিনজনে আঙুলে আঙুল ঠেকিয়ে বসে এক মনে ভাবতে থাকে লিনার কথা। কাজের সুবিধের জন্য দীপু একটা ছবিও নিয়ে এসেছিল, আর সেই ছবিটা দেখতেই একটা মুখ মনে পড়ে গিয়েছিল বিপিনের। এই মুখটাই সে দেখেছিল, তবে মাথাটা ন্যাড়া নয়, মাথায় একটা কাপড়ের কিছু জড়ানো ছিল। সেদিন যখন ওই লক্ষ্মী নামে মেয়েটা তাকে লাল চুলগুলো দিয়ে বলেছিল, ওই মুখটাকে একবারের জন্য দেখতে পেরেছিল সে। প্ল্যানচেট শুরু হয়। ঘরের মধ্যে একটা মোমবাতির রেখা তীর করে কাঁপছে। ঘরের জানলা খোলা, দরজা বন্ধ। বাথরুমের দিকে দরজাটা খোলা। জোসেফ প্রাণপণে তার মেয়ের কথা ভেবে চলেছে। মৃত্যুশয্যায় তার মেয়ের দিকে তাকিয়ে বসে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল সে। মেয়েটা বিছানার সঙ্গে একেবারে মিশে গেছে, খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। মৃত্যুর সময় যে আসন্ন সেটা সে বুঝতে পারছিল। মেয়েটা শেষমেশ অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলতে পারেনি। সে বুঝতে পারছে তার চোখে জল চলে আসবে, কিন্তু মেয়ের আত্মার মুক্তির জন্য এইটুকু তাকে করতেই হবে। একপাশে রাখা ছবির দিকে তাকিয়ে জয়ন্ত একভাবে নিজের মনস্থির করেছিল, কিন্তু বিপিন কিছুতেই মনস্থির করতে পারছিল না। তার মাথার মধ্যে ঘুরে ফিরে সমস্ত কথাই এসে জড়ো হচ্ছিল। সেই মেয়েটার তার মাথার চুল তুলে নেওয়া, বাথরুমের মেঝের ওপর হামাগুড়ি দিয়ে বসে থাকতে দেখা সেই মেয়েটাকে, কলেজ স্ট্রিট থেকে কয়েকটা বাড়ি পেরিয়ে গিয়ে ওই বাড়িটার দোতলার ব্যালকানির কাছে দাঁড়িয়ে থাকা সেই মাথায় কাপড় জড়িয়ে রাখা মেয়েটার মুখ মনে পড়ছে তার। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারে সে। বুঝতে পারে তার পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে, কিন্তু জয়ন্ত বারবার বলে দিয়েছে, প্ল্যানচেট শুরু হওয়ার পর যাই হয়ে যাক না কেন, আঙুল কেউ সরাবে না। একবার কারো শরীরে আত্মা প্রবেশ করলে তারপর থেকে সমস্ত ব্যাপারটা আমি দেখব, কিন্তু তার আগে নড়াচড়া করলে কিন্তু সমস্যা হবে। বুঝতে পারে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু এখানে জোসেফ রয়েছে, জয়ন্ত রয়েছে, তাই খারাপ কিছু হয়তো হবে না। একভাবে আবার লিনার কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হয় তার ঘাড়ের ওপর কে যেন একটা এসে বসেছে। তার দুটো কাঁধ প্রচণ্ড ভারী বলে মনে হয়, আর তারপরেই তার মাথাটা নিচু হয়ে আসে নিচের দিকে। তারপর বিপিনের আর কিছু মনে নেই। এদিকে মোমবাতির আলোয় বিপিনের মাথাটা নিচের দিকে নামতে দেখে জয়ন্ত বুঝতে পারে বিপিনের শরীরে সে এসেছে। এটা আন্দাজ করতে পেরেছিল জয়ন্ত। একেই বিপিন ভয় পেয়েছে, তার উপর তার রাশি হালকা। বিপিনই সবচেয়ে ভালো মাধ্যম এই তিনজনের মধ্যে। ঘরে অল্প পাওয়ারের আলোটা জ্বালিয়ে দেওয়া হয়। জোসেফ এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বিপিনের দিকে। বিপিনের মুখ দিয়ে লালা গড়াচ্ছে। লিনা, লিনা তুমি এসেছ? লিনা তুমি এসেছ? কোনো কথা নেই। বিপিনের মাথাটা একেবারে ঝুঁকে রয়েছে সামনের দিকে, আর সামনে মোমবাতি। সেটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল জয়ন্ত। লিনার ছবিটা টেবিলের ওপরে একপাশে রেখে আবার প্রশ্ন করল, লিনা উত্তর দাও। লিনা তুমি যদি এসে থাকো আমায় উত্তর দাও প্লিজ। এসেছি। অদ্ভুত একটা গলা যেন অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপর কথাটা বলতে পেরেছে। গলার স্বরটা অনেকটা বিপিনের মতো হলেও কেমন যেন অদ্ভুত, যেন একটা ভাঙা কলসির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে, আর সেই শব্দটা ভেসে আসছে কলসির একদম নিচ থেকে। কে তুমি? কি নাম তোমার? আমার নাম লিনা। আমার নাম লিনা। আমি এসেছি আমি। তুমি কি চাও? কেন এসেছো তুমি এখানে? আমার চুল আমি ফেরত নিতে এসেছি। ওই চুল আমার চুল। আমি অনেক ভালোবাসি, কিন্তু তোরা আমার চুল নিয়ে এসেছিস। তোমার চুলও তো ওই বিপিন কিনে নিয়ে গেছে, তার তো কোনো দোষ নেই। তাহলে তুমি কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছ? আর
আমি যেভাবে কষ্ট পেয়েছি, আমার কি দোষ ছিল? বাবা বিদেশে ছিল, আমার ছোটবেলা থেকে আমি কষ্ট পেয়েছি। আমার মাকে আমি পাইনি, বাবাকেও কখনো কাছে পাইনি। সবাই সবাই আমার কাছে খারাপ ব্যবহার করেছে। সবকিছু আমি মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আমার প্রাণের প্রিয়, আমার লম্বা লাল চুল যখন কেটে ফেলা হলো, সেটা যত্ন করে আমার কাছে রাখলাম। চুলগুলো আমি প্রতিদিন একবার করে দেখতাম, কিন্তু আমার ওই চুলগুলো এই লোকটা নিয়ে এলো। তুমি জানতে তোমার চুল কে নিয়ে এসেছে? না, জানতাম না। তবে আমার চুল যে ওই কাজের লোকটাই কাউকে দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি সেই কথাটা আমার বাবাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা কিছুতেই বুঝতে পারেনি। এতক্ষণ ধরে কোনো কথা বলছিল না জোসেফ। তার দু চোখ বেয়ে নেমে আসছিল জলের ধারা। সে এবার ধরা গলায় বলে উঠল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে মা। আমি ভেবেছিলাম ব্যবসায় মন দিয়ে যদি অনেক টাকা উপার্জন করতে পারি, তাহলে হয়তো তোকে আমি সুস্থ করতে পারবো। এখন এই টাকার আমার কোনো প্রয়োজন নেই রে মা, কোনো প্রয়োজন নেই। তুই ফিরে আয় মা, আমার কাছে ফিরে আয়। এটা আর হয় না বাবা। আমি এখন অনেক দূরে চলে গেছি। শুধুমাত্র আমার ওই চুলের মায়া আমায় এখানে রেখেছে। ওই চুল আমি ফেরত পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি আর বাঁচতে চাই না রে মা, আমি আর বাঁচতে চাই না। আমাকে তোর সঙ্গে নিয়ে চল মা, তোর সঙ্গে নিয়ে চল। না বাবা, তোমায় বাঁচতে হবে, তোমায় আমার জন্য বাঁচতে হবে। তুমি আবার মন দিয়ে কাজ করো, মন দিয়ে ব্যবসা করো, শুধু আমার জন্য। আমার মতো যারা বিছানায় পড়ে আছে, যাদের মাথায় চুল নেই, তাদের মুখে তুমি হাসি ফোটাবে। তাদের জন্য তুমি অনেক কিছু করবে। আমার জন্য তুমি যা করতে চেয়েছো, তুমি তাদের জন্য সব কিছু করবে। বিপিনের গলা কেমন যেন ধরে আসছিল। তার মাথাটা একবার ওপরের দিকে উঠে ডান দিকে হেলে পড়ল। তার চোখ বন্ধ, তার মুখ থেকে লালা গড়িয়ে এসে মেঝেতে পড়েছে। যদি ওই লাল চুল দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি এখান থেকে চলে যাবে? যাব। ওই লাল চুল আমি নিজের হাতে নিতে পারবো না, তাই আমি এতদিন ধরে অপেক্ষা করেছি। না হলে ওই চুল আমি কখন নিয়ে চলে যেতাম। সেদিন ওর চুল ছিঁড়ে আমি ওকে ওটাই বোঝাতে চেয়েছি যে আমার মাথা থেকে যখন চুল কেটে নিয়েছিল, তখন আমারও কেমন লেগেছিল, আমারও কেমন মনে হয়েছিল। বেশ, আমি তোমার চুল এনে দিচ্ছি, কিন্তু তারপর তোমায় এখান থেকে চিরজীবনের মতো চলে যেতে হবে। যাব, আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। জয়ন্ত উঠে গেল বাথরুমের কাছে। কোথায় চুল রাখা আছে সে কথা বিপিন তাকে আগেই বলে দিয়েছিল। সেখানে একটা প্লাস্টিকের মধ্যে গার্ডার দিয়ে বেঁধে রাখা আছে লাল চুলের একটা লম্বা গোছ। বিপিনের শরীরে উপস্থিত লীনা অদ্ভুতভাবে হাসতে লাগলো।
দুহাতে চুলটা তুলে নিয়ে যেন একটা পুতুলের গায়ে হাত বোলাচ্ছে, এমনভাবে হাত বোলাতে বোলাতে বলল, আমার চুল ওখানে আছে, আমি জানতাম ওটা ওখানেই আছে, তাই বারবার ওকে বাথরুমে নিয়ে গেছি, কিন্তু বোকাটা আমার কোনো কথাই বুঝতে পারেনি। এবার তাহলে ওকে তুমি ছেড়ে দাও। তোমার চুল তুমি পেয়েছো, এবার ওকে ছেড়ে দাও। নিশ্চয়ই ছেড়ে দেব। বাবা তুমি কিন্তু আমার কথা ভুলো না। তুমি আমার মতো মেয়েদের জন্য, আমার মতো যারা রয়েছে তাদের জন্য তুমি কাজ করবে বাবা, তাহলে আমার আত্মা শান্তি পাবে। কথাটা বলতে বলতে বিপিন টেবিলের একপাশে লুটিয়ে পড়ে। তার হাতে ধরে থাকা চুলটা কোথায় যেন উধাও হয়ে যায়। আর ঠিক তখনই ঘরের আয়নার কাছে ফুটে ওঠে একটা দৃশ্য। সেখানে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে দেখছে সেই লীনা নামের মেয়েটার বিভৎস মূর্তি। আর তার মাথার ঠিক মাঝখানে, যেখান থেকে বিপিনের চুল ছিঁড়ে নিয়েছিল, একগোছা লাল চুল সেখানে রয়েছে। যেন শুধুমাত্র একটা ন্যাড়া মাথায় গোছা গোছা লাল চুল সামনের দিকে ঝুলছে। আবার সেই গোঙানির শব্দটা শোনা গেল, তবে সেটা গোঙানি নয়, লীনা হাসছে। হাসিটা এমন গোঙানির শব্দের মতো মনে হচ্ছে। ঘরের আলো জ্বালাতে দীপু ঘরে এসে ঢুকল। বিপিনকে পড়ে থাকতে দেখে বলল, কি হলো জয়ন্ত? বিপিন ওভাবে পড়ে আছে কেন? তোমার কোনো ভয় নেই। যা বিপদ ছিল সেই বিপদ কেটে গেছে। সমস্ত কিছু হয়েছে ওই লাল চুলের জন্য। লীনা নিজের লাল চুলকে বড় ভালোবাসত। ওই মেয়েটা যদি এমন কোনো কাজ না করত তাহলে এসব কিছুই হতো না। বিপিন মাটির ওপর পড়েছিল। তাকে তুলে নিয়ে দীপু আর জয়ন্ত বিছানার ওপর শুইয়ে দিল। সে রাতে আর কারোর ফিরে যাওয়ার কথা নয়। সবাই ওখানেই অপেক্ষা করতে লাগলো সকাল হওয়ার। বিপিনের ঘরে রইল জয়ন্ত, জোসেফ আর দীপু পাশের ঘরে গিয়ে বাকি রাতটা ঘুমোবার চেষ্টা করল। কিন্তু জোসেফের চোখে ঘুম এলো না। গোটা রাত সে জেগে রইল। বারবার তার লীনার কথা মনে পড়ছিল। সে সময় লীনা তাহলে তাকে কথাগুলো বলতে চেয়েছিল। তারপরেই হঠাৎ করে জয়ন্ত ওই পাশের ঘরের দরজার ওপর ধাক্কা দেয়। দীপু অবাক হয়ে বিছানায় উঠে বসে। দীপু দরজা খুলতে ভয় পায়। জয়ন্ত বাইরে থেকে ভীত গলায় বলে ওঠে, বিপিন ঘরে নেই। আমি বিছানায় শুয়েছিলাম, একটু চোখটা বুজে এসেছিল। হঠাৎ করে চোখ খুলতে দেখি ঘরের দরজা খোলা। বিপিন ঘরের মধ্যে নেই। কোথায় গেছে তাও জানি না। প্রথমে ভাবলাম বাথরুমে গেছে হয়তো, কিন্তু বাথরুমের দরজা খোলা, কোথাও কিচ্ছু নেই। আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে। ভয় কেন হচ্ছে? কি হয়েছে বলুন তো? এসব তো ঠিক হয়েই গেল। আমি বুঝতে পারছি না, ও আপনার মেয়ে লীনা। সে মাত্র এক গোছা চুল পেয়েছে, বাকি চুলটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। আমি এমন কিছু একটা সন্দেহ করেছিলাম, তবে ভেবেছিলাম ক্লান্ত হয়ে শুয়ে পড়বে। তার মধ্যে এখনো আপনার মেয়ে রয়েছে। এই কথাটা শুনে সকলে কেমন যেন ভয় পেয়ে গেল। সেই রাতেই ওরা উঠে গোটা মেস বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও বিপিনকে পাওয়া গেল না। ওরা তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরের রাস্তায় এসে নামল, কিন্তু বিপিন কোথাও নেই। সেই রাতে ওরা আর বিপিনকে খুঁজে পেল না। চুলের কারখানার সমস্তটা সামলায় কেশবলাল। অনেক রাত পর্যন্ত হিসেবপত্রের কাজ সেরে ঘুমোতে গিয়েছিল সে। কেশবলাল তার বাড়িতে একাই থাকে। বাড়ির একপাশেই কারখানা। সেখানে রাজ্যের চুল জড়ো হয়। তারপর সেই সমস্ত বাছাই করে সেখান থেকে বিভিন্ন ধরনের চুলের বহর তৈরি হয়। কেশবলালের ঘরের দরজায় ধাক্কা পড়তে সে একটু অস্বস্তি বোধ করে। রাতের বেলা দুপেগ পেটে দিয়ে সে ঘুমোতে যায় প্রতিদিন। এমন সময় দরজায় ধাক্কা পড়তে চেঁচিয়ে ওঠে, কোন শুয়োর এত রাতে আমার দরজায় ধাক্কা দেয় রে? বাইরে থেকে শান্ত কথা ভেসে আসে, দরজা খোলো, আমি বিপিন। এত রাতে কি করতে এসেছিস?
এখন চলে যা, কাল সকালে আছিস। এখন আমার দরজা খুলতে ইচ্ছে করছে না। দরজা খোলো এক্ষুনি, দরজা খোলো বলছি। বিপিনের মুখে গর্জন শুনে কেশবলালের মেজাজটা ঘেঁটে যায়। সে দরজাটা খুলে চিৎকার করে বলে ওঠে, শুয়ে বাচ্চা 2 পয়সার চুলওয়ালা, আমাদের মেজাজ জাগাস? লাল চুলটা কোথায়? কেশবের এমন প্রশ্নে বিপিনের শান্ত গলার উত্তরে কেশবের মুখটা কেমন যেন আরও রাগান্বিত হয়ে যায়। সে গিয়ে বিপিনের জামার গলার কাছটা চেপে ধরে, আর তারপরেই বিপিনের মুখের দিকে তাকাতে ভয়ে ছিটকে যায় দুহাত। বিপিনের দুটো চোখ লাল টকটকে হয়ে জ্বলছে। তার মুখটা কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছে। বিপিন ঘরের ভেতর ঢুকে এদিক ওদিক ঘুরতে থাকে, আর তার মুখে সেই একটাই কথা, কোথায় লাল চুলটা? কোথায় লাল চুলটা? তাড়াতাড়ি বল। কেশব এবার ভয় পেয়েছিল। সে তাড়াতাড়ি বলে ওঠে, সেটা তো আমার কাছে নেই। ওটা তো তুই দেওয়ার পরেই আমি কারখানায় পালিশ করিয়ে বিক্রি করে দিয়েছি। বিপিন ঘুরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেশবের দিকে, তারপর হঠাৎ এগিয়ে আসে তার দিকে। বিপিনের শরীরটা এক লাফে কেশবের ওপর গিয়ে পড়ে। তারপর দু হাতে কেশবের মাথাটা চেপে ধরে তার মাথার চুলগুলো পটপট করে ছিঁড়তে শুরু করে। কেশব একাই থাকে, তাই তার চিৎকার কেউ শুনতে পায় না। দু হাত দিয়ে চেষ্টা করেও বিপিন কেশবকে সরাতে পারে না। বিপিনের মুখে কেশবের হাতের নখের আঁচড় বসে যায়, কিন্তু ততক্ষণে তার মাথাটা রক্তে ভেসে গেছে। কাঁচা চুলগুলো সমস্ত তুলে ফেলেছে বিপিন। তারপর সেই চুলগুলো একবার ভালো করে চোখের সামনে নিয়ে দেখে ঘরের মেঝেতে ফেলে দেয়। কেশব ততক্ষণে ভয়, আতঙ্কে আর যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে। খোলা দরজা দিয়ে বেরিয়ে যায় বিপিন রাস্তার দিকে। সে কোথায় যাবে তা হয়তো সে নিজেও জানে না। শুধু তার মুখ থেকে বিপিন আর অন্য একটা অদ্ভুত গলা একটাই শব্দ বেরিয়ে আসে, আমার লাল চুল কোথায় গেল? আমার লাল চুল কোথায় গেল? আমার লাল চুল। গোটা শহর তখন গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। কে জানে কার বাড়িতে গিয়ে হানা দেবে বিপিন, নাকি বিপিনের মধ্যে বাস করা লীনা নামের এক অদ্ভুত প্রেত যেটা লাল চুলের সন্ধানে ঘুরছে। বলা যায় না। দিনের বেলায় হয়তো বিপিন কোনো এক চুলওয়ালার বেশে লাল চুলের সন্ধানে ঘুরে বেড়াবে এ পাড়ায় ও পাড়ায়, আর মাঝে মাঝে ডেকে বলবে, চুল আছে, চুল, চুল আছে।
এলোকেশী। আমাদের আজকের গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্জুন। অন্যান্য চরিত্রে রক্তিম, সায়ন্তন, পার্থ, রৌনক, তৃষা, নীল, সৌরভ এবং আমি আর্য। গল্পের শব্দ সংযোজন রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস শঙ্খ। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।